বড় আপডেট, একের পর এক তেজস ফাইটার অর্থাৎ যুদ্ধ বিমান যেটা একের পর এক দুর্ঘটনার কবলে পড়ছে। আমরা যদি একটু কয়েকদিনের দিকে নজর দিই, এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই দুর্ঘটনা ঘটেছে, তেজস যুদ্ধ বিমান ভেঙে পড়েছে এবং এতটাই ক্ষতিগ্রস্ত যে সেটা আর ব্যবহার করার মতো পরিস্থিতিতে নেই। কিন্তু তার ছবি বা তার খবর ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে সেভাবে বাইরে আসেনি, সেটাকে কোথাও গিয়ে কি একটা চেপে দেওয়ার চেষ্টা করা হলো। আমরা যদি আরেকটু পেছনের দিকে যাই তাহলে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে গত নভেম্বরে 2025-এর নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালীন সেখানেও একটা তেজস ফাইটার জেট, সেখানেও কিন্তু একটা বিপত্তি ঘটেছিল। আমরা সেই ছবিটা আপনাদেরকে দেখাবো, সেই ছবিটা রয়েছে, এই যে দেখুন কিভাবে এই বিমানটা এই যে ব্লাস্ট করে গেল এবং যেটা জানা যাচ্ছিল যে যিনি পাইলট ছিলেন গুরুতর আহত হয়েছেন এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি। আমরা যদি আরেকটু পিছিয়ে যাই 2024 জয়সলমীর, সেখানেও কিন্তু এই তেজস ফাইটার জেট মার্চ 2024 সেটাও কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে। এবার প্রশ্ন হচ্ছে কেন বারবার তেজসের সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে? ভারতের কি একটাও যুদ্ধ বিমান বানানোর ক্ষমতা নেই? কেন? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন কৌশিক সিনহা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ক্যাপ্টেন সিনহা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই প্রশ্নটাই আপনার কাছে আজকে করব যে ভারতের কি একটাও ভালো যুদ্ধ বিমান বানানোর ক্ষমতা নেই? কেন বারবার তেজসের ক্ষেত্রে এই দুর্ঘটনাটা ঘটছে? আমাদের দেখতে হবে কি, যখনই আমরা কোনো এয়ারক্রাফট বানাই তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি আছে, আমাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপড আছে কি আমরা অ্যাডভান্স ফাইটার জেট বানাতে পারি। আমরা একটা সিম্পল এয়ারক্রাফটও বানাইনি এখন পর্যন্ত। যদি একটু আপনাদের মনে হবে 1960-তে একটা HL এয়ারক্রাফট বানিয়েছিল মারুত HF-24, ওটাও সাকসেসফুল হলো না, বাট 1971 ওয়ারে ওটা একটু অ্যাকশন নিয়েছিল, আর বাট ওটা যে টেকনিক্যাল ক্যাপাবিলিটি ছিল ওটা ওরা পৌঁছাতে পারেনি। আফটার দ্যাট মারুতের ফেলিয়ারের পরে 1980-তে এটা LCA-টা কনসেপচুয়ালাইজ করা হয়েছিল কি আমরা LCA বানাবো, আর 1983-তে পারমিশন দেওয়া হয়েছিল। তো অলমোস্ট 50 ইয়ার্স থেকে এটাকে আমরা চেষ্টা করছি বানাবার জন্য। তো কোনো অ্যাডভান্স কান্ট্রি যদি কোনো এয়ারক্রাফট বানায় ফাইটার, স্পেশালি ইঞ্জিনস অ্যান্ড অল দোজ থিংস, তো ওটা 40 থেকে 50 বছর লাগে। তো ওটা 40-50 বছর হয়ে গেছে, বাট আমাদের এখানে এখনো ইঞ্জিনটা তৈরি হতে পারেনি। তো এটাই একটা মেইনলি প্রবলেম। মেটালার্জি ইজ আ সেকেন্ড প্রবলেম। আমরা যে মেটেলটা বানাচ্ছি ও মেটেলটা সাস্টেইন করতে পারছে না দ্যাট হাই স্পিড অ্যান্ড হাই হিট। তো এটাও একটা প্রবলেম, মেটেল ফেল হয়ে যাচ্ছে, কন্ট্রোলস গুলো জ্যাম হয়ে যায়। তো এটা যে আপনি দেখালেন 24-এ যে হলো অ্যাক্সিডেন্টটা, ওতে তো পাইলট ইজেক্ট করে সেফলি ইজেক্ট করে গেল। তো ওতে ছিল কি কন্ট্রোল ফেলিয়ার, কন্ট্রোল করতে পেলো না এয়ারক্রাফটটাকে। সেম থিং উইথ 25 যখন এয়ার শোতে দুবাইতে করছিল, তো একটা ক্রিটিক্যাল টাইম লস অফ কন্ট্রোল, সেম প্রবলেম ওখানে এসেছিল। তো এটা একটা কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে এখন। কোর্ট অফ ইনকোয়ারিতে বোঝা যাবে কি এটা কি ইঞ্জিন ফেলিয়ার ছিল, লস অফ কন্ট্রোল মেটালার্জির জন্য হলো, কিসের জন্য হলো। এটা ইনকোয়ারি যখন রিপোর্টটা আসবে উপরে বোঝা যাবে। তাহলে ভারত কি ফাইটার জেটের একটা ইঞ্জিন বানাতে পারে না? ইঞ্জিনিয়ারিং এর কি সমস্যা? এটা তো বলা যেতে পারে না, চেষ্টা করছে, বাট HL এর একটু রেপুটেশন নিজেরই একটা আছে প্রবলেম কি অনেক স্লো কাজ করে ওরা। ওভার এ পিরিয়ড অফ টাইম ওদের অনেক পুশ করা হয়। যদি আপনার মনে হবে লাস্ট ইয়ার আমাদের এয়ারফোর্স চিফও এটা ফ্ল্যাগ করেছিলেন আর বলেছিলেন যে কি আমাদের HL এর জিনিসগুলো তাড়াতাড়ি তৈরি হয় না, অনেক ডিলে হচ্ছে সব প্রোডাকশনে। ওরপরে HL এর উপরে একটু প্রেশার এসছে, কিন্তু HL টাইমটা অনেক নেয়, করছে বাট আস্তে আস্তে করছে। ইট উইল টেক সাম টাইম ইঞ্জিন বানাতে। কিন্তু তাহলে সমস্যাটা কি হচ্ছে? মানে এই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই হ্যালের ওপর অতিরিক্ত বিশ্বাসযোগ্যতা বা তাদের ওপর ওভারলোড চাপিয়ে দেওয়া, এটাই কি কোথাও একটা প্রযুক্তিগত সমস্যা থেকে যাচ্ছে? তা এটা একটা কারণ আছে কি, ইন্ডিপেন্ডেন্স থেকে একটা HL ছিল আমাদের কাছে যেটাকে এটা প্রোডাকশন করতো। তো ক্যাপাবিলিটির কোথাও কোথাও হতে পারে প্রবলেম, হতে পারে HL এ। ব্রাইট ইঞ্জিনিয়ার্স হবে না, আমাদের সব ব্রাইট ইঞ্জিনিয়ার্স বাইরে চলে যায়, যেটাকে আপনারা সবাই জানেন।
সব বাইরে চলে, ইন্ডিয়াতে অনেক কম থাকে। সেকেন্ডলি কি আছে কি পলিটিক্যাল উইল, যে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল ওরা বোধহয় অত চেষ্টা করেনি এটাকে পুশ করবার জন্য কি আমাদের নিজের একটা ফাইটার জেট হওয়া উচিত। তো এখন প্রেজেন্ট গভর্নমেন্টটা এসছে, অনেক চেষ্টা করছে, লট অফ প্রেশার আছে ওদের এইচএল এর উপরে, বাট এটা অনেক ডিফিকাল্ট হচ্ছে। এইচএলটা বিং এ সিভিল অর্গানাইজেশন, ডিফেন্স অর্গানাইজেশন হচ্ছে না। তো এটাই একটুখানি ওয়ার্কিং কন্ডিশনে একটা প্রবলেম হয়ে যায়, কেন কি সিভিলকে একটু পুশ করা একটু মুশকিল আছে, কারণ কি ডিফেন্স যদি এটা অর্গানাইজেশন থাকতো তাহলে হতে পারে একটু প্রেশার, এটা তাড়াতাড়ি কাজটা হতো। তো ইট উইল টেক টাইম। কিন্তু MiG-21 বা MiG-27 যখন আস্তে আস্তে ধীরে ধীরে অবসর নিচ্ছে, তখন তেজসের উপরই তো একটা বড় ভরসা দেখা গিয়েছিল। তাহলে এবার কিভাবে সামলাবে ইন্ডিয়ান এয়ারফোর্স এই সমস্যাগুলো? এটাই তো আমি বললাম, চিফ আমরাও, আমাদের চিফও এটাই বললো কি এইচএল আমাদের প্রমিস করেছিল কি যখন 21-27 গুলো ফেজ আউট হয়ে যাবে আমাদের কাছে এলসিএ চলে আসবে, কিন্তু এর প্রোটেকশনটাই শুরু হয়নি এখন পর্যন্ত। যেমনি দ্য ফার্স্ট যে মার্ক 1 আছে, মার্ক 1টাতে অনেকই শর্টকামিং ছিল, তখন ওরা মার্ক 1A বানাচ্ছে আর বলছে কি আমাদের ওটাকে অ্যাড করবে, দেবে আমাদের, কিন্তু ওটাও প্রোটেকশনটা হতে পারছে না। ওরা মেনলি বলছে কি ইঞ্জিন পাচ্ছি না আমরা ইউএসএ থেকে, জেনারেল ইলেকট্রিক্যালস আমাদের দিচ্ছে F404, ওটা পাচ্ছে না। তো এটা সব দিক থেকে নিয়ে একটা প্রবলেম হয়ে গেছে, আর এয়ারফোর্সে আমাদের শর্টেজ অফ এয়ারক্রাফট হয়ে গেছে। এই জন্য এখন দেখবেন কি আমরা রাফাল ইঞ্জিন, রাফাল এয়ারক্রাফটের জন্য আমরা করেছি এখন কি রাফাল এয়ারক্রাফট আমরা 114 কিনবো, অ্যান্ড এটা কি আমরা শর্টকামিং, যে শর্টকামিং আছে ওগুলোকে পুরো করা যেতে পারে। আমি একটা জিনিস স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে কাভেরি ইঞ্জিন প্রকল্প, ডিআরডিও তো অনেকদিন ধরে এই কাভেরি এই ইঞ্জিন প্রকল্প নিয়ে কাজ করেছে, সেটা কোন পর্যায়ে রয়েছে এবং সেটা কি সাকসেস? ঠিক, কাবেরী ইঞ্জিনটাই আগে আমাদের সব ভেবেছিল কি এটাই মানে পাওয়ার করবে আমাদের এলসিএটাকে, কিন্তু কাবেরী ইঞ্জিনটা টোটাল ফেলিয়ার হয়ে গেছে, ওটাকে অ্যাবেন্ডন করা হয়ে গেছে, মানে এখন ছেড়ে দেওয়া হয়েছে। আর আমরা এখন জি ইঞ্জিনটাকে লাগাচ্ছি F404, যেটা কি লেটেস্ট ইঞ্জিন আছে জেনারেল ইলেকট্রিক্যালসে, ওটাই আমরা চেষ্টা করছি। কাবেরী ইঞ্জিনটা প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে ডিআরডিওর। একদমই স্যার, স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যে আলোচনাটায় আসবো, যে সমস্যাটা কোথায়। এক জায়গা থেকে আমরা নিচ্ছি হচ্ছে ইঞ্জিন, আরেক জায়গা থেকে নিচ্ছি আরেকটা প্রযুক্তি, তাহলে কি ভারত শুধু খোলটা বানাচ্ছে? এখানেই কি সব থেকে বড় সমস্যা? আর সেইগুলো একসঙ্গে অ্যাসেম্বল করতে গিয়েই কি তেজস খানিকটা কমজোরি হয়ে পড়ছে? আসবো সেই আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন কৌশিক সিনহা। ক্যাপ্টেন সিনহা, আপনি যে কথাটা খানিকক্ষণ আগে বললেন, এই যে ইঞ্জিনের কথাটা বললেন কি না, GE F404 ইঞ্জিন, যে ইঞ্জিনটাকে এই তেজসে এনে লাগানো হচ্ছে, এবং ইসরায়েলি র্যাডার, ইউকের মিসাইল তেজস ফাইটার জেট, এইটা কি কোথাও গিয়ে একটা মূল সমস্যার কারণ? কারণ অনেক তাড়াতাড়ি তেজসকে অনেক বড় বড় ফাইটার জেটের সঙ্গে তুলনার সম্মুখীন হতে হচ্ছে। যদি দেখা যায় তো তাড়াতাড়ি কিছু নেই, যেমনি আমি বললাম 1980 থেকে এটাকে কনসেপচুয়ালাইজ করা হয়েছে, তো অলমোস্ট 50 ইয়ার্স হতে যাচ্ছে। তো আমাদের যে বেসিক এয়ারক্রাফটটা আছে তেজস 1 মার্ক 1, ওটাই সাকসেসফুল হতে পারেনি। এরপরে আমরা অ্যাডভান্স ভার্জনটাকে বার করলাম মার্ক 1A, যেটাকে এখন অনেক শর্টকামিংস যেগুলো ছিল ইনিশিয়াল প্রোটোটাইপে ওগুলোকে দূর করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রোডাকশন লাইনেই পৌঁছাতে পারছে না। আমাদের যে এয়ার ফ্রেমটা বানাচ্ছি, যে খোলটা বানাচ্ছি, ওতে আমাদের মেটেলটা ফেল করে আছে, দ্য মেটালজি। আমাদের সায়েন্টিস্ট এই মেটালজিটাই ডেভেলপ করতে পারছে না, যেটা কি এর প্রেশারটা নিতে পারবে, এর টেম্পারেচারটা নিতে পারবে, কারণ কি অ্যাট দ্যাট স্পিড অর দ্যাট হাইট ও প্রেশার অ্যান্ড টেম্পারেচারটা অনেক হাই থাকে। তো যেইলি কি হয়, মেটাল ফেল করে যাচ্ছে, মেটাল ফেল করলে পরে এয়ারক্রাফট গুলো ভেঙে যাচ্ছে। তো এইটাই একটা সমস্যা হয়ে গেছে কি আমরা মেটালটাই বানাতে পারছি না। আর সেকেন্ডলি ইঞ্জিনের প্রবলেম তো আছেই, ওটা তো সেকেন্ড প্রবলেম হলো। ফার্স্ট প্রবলেম হচ্ছে কি আমাদের এয়ার ফ্রেমটাই ভেরি সাকসেসফুল হয়নি, এটা এখন চেষ্টা চলছে এখন এটা। আমি পেলোড আর এই রেঞ্জ, এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যে এটা একটা লাইট কমব্যাট এয়ারক্রাফট, মানে একেবারে হালকা যুদ্ধ বিমান, এটাই কি একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে? সুতরাং এটা সুখোই 30 MKI বা রাফালের মতো ভারী যুদ্ধ বিমানের তুলনায় এটা তো অনেকটা হালকা হয়ে যাচ্ছে।
তা এটা প্ল্যানই করা হয়েছিল কি লাইট কম্ব্যাট এয়ারক্রাফট হবে, কারণ লাইট কম্ব্যাট এয়ারক্রাফট হয়, মিডিয়াম কম্ব্যাট হয়, দেন একটা হেভি কম্ব্যাট এয়ারক্রাফট হয়। তো এটাকে শুরুতে আমরা লাইট কম্ব্যাট এয়ারক্রাফটই বানার চেষ্টা করেছি কি যে কুইক টেক অফ, কুইক ল্যান্ডিং, কুইক ডগ ফাইট করতে পারে, আর যেতে কি এটাকে লোড না থাকলে ডগ ফাইটটা ভালো করে করতে পারবে। তো এটাই একটা কারণ ছিল কি এর রেঞ্জ, মানে ফিউল ট্যাঙ্কটা ছোট আছে, বেশি লম্বা রেঞ্জ হবে না, বেশি ওয়েপন ক্যারি করবে না, তো এটাকে লাইট কম্ব্যাট এয়ারক্রাফটে এটাই রোল হচ্ছে। তো আমরা সবসময় কম্পেয়ার করি সুকোই 30 या রাফালের ছবি, ওগুলো মিডিয়াম হচ্ছে আর মেবি হেভি ফাইটার্সে আছে, কিন্তু নিজের সে রেঞ্জে এ অনেক ভালো এয়ারক্রাফট আছে, মানে প্ল্যানটা ভালো আছে, বাট এটাকে আমরা এক্সিকিউট করতে পারিনি এখন পর্যন্ত, মেবি ফিউচারে আমরা করতে পারবো। তাহলে কি কোথাও গিয়ে তেজস অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে? এর কাজটা কি মূলত? তেজস, এই যে আপনি বলছেন লাইট কমব্যাট ফোর্স এটা ইউজ করা হয়, তাহলে এর কাজ মূলত কি? এর কাজ হচ্ছে পেট্রোলিং অ্যাট দ্য বর্ডার, কি পেট্রোল করলো বর্ডারে কি কোনো এনিমি এয়ারক্রাফট না ঢুকে যাক, আর যদি কোনো এয়ারক্রাফট ঢুক তো ইমিডিয়েটলি টেক অফ করে, কারণ লাইট কমব্যাট ইমিডিয়েটলি টেক অফ করে ওদের এঙ্গেজ করতে পারবে। হেভি থাকলে ওদের লং রানওয়ে লাগবে, বেশি লোডেড থাকবে, বেশি ফিউল থাকবে, তো ওদের টেক অফ করতে অ্যান্ড ক্লাইম করতে মুশকিল হবে। একটু তাড়াতাড়ি ক্লাইম করে অপোজিশন এনিমি এয়ারক্রাফটকে এঙ্গেজ করতে পারবে যতক্ষণ বাকি এয়ারক্রাফট গুলো এসে ওকে হেল্প না করুক। তো এটাই এর রোল হচ্ছে। তো এটা শর্ট টেক অফের জন্য অ্যান্ড তাড়াতাড়ি টেক অফ করে হাই স্পিডে উপরে গিয়ে ইন্টারসেপ্ট করতে পারে আমাদের এনিমি ফাইটার এয়ারক্রাফট। কিন্তু এই যে এই ফাইটার জেটের যে ইঞ্জিনগুলো, এটা তো অনেক দেশ বানিয়ে ফেলেছে, আমেরিকা বানিয়ে ফেলেছে, রাশিয়া বানিয়ে ফেলেছে, ফ্রান্স বানিয়ে ফেলেছে, বর্তমানে চীনও বানাচ্ছে, তাহলে ভারত, হ্যাঁ ভারত, ইউকেও বানিয়েছে, ভারত কেন তাহলে পারছে না বানাতে? ভারতের সমস্যাটা কোথায়? এটা আমাদের দেখা যায় তো বলা হতে পারে ইঞ্জিনিয়ারিং এ কিছু প্রবলেম হবে, কেন কি এই ক্রাফট ইঞ্জিনস গুলো সবসময় অ্যাভেলেবেল আছে অন্য কান্ট্রি, তো কিছু একটা বলা যায় কি রিভার্স ইঞ্জিনিয়ারিং করা যেতে পারে, কি ওদের খুলে দেখা যেতে পারে কি ওদের কি আছে। যেমনি আমাদের দেখবেন ইসরো যে এগুলো যে বানাচ্ছে, এগুলো রকেটস গুলো যে বানাচ্ছে, এগুলো লঞ্চ হচ্ছে স্যাটেলাইট, এরা কি করেছিল ইনিশিয়ালি? এরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছিল, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ওরা শিখে এগুলোকে আগে করেছে। এই জিনিসটাতে কোথাও আমাদের এইচএল সায়েন্টিস্টরা কোথাও ফেল করছে, মেবি অত সিনসিয়ারলি ওরা ট্রাই করেনি, না তো এখন 50 বছর তো অনেক আছে, আর কোনো স্ক্র্যাচ থেকে স্যার কোথাও গিয়ে আমাদেরকে এটা মেনে নিতে হবে যে ভারত শুধু খোলটা বানাবে, মানে ওপরের ঢাকনাটা বানাবে, আমরা ইঞ্জিন আমেরিকার থেকে আনবো, কখনো রাশিয়ার থেকে আনবো, আবার কখনো বা দেখা যাবে আমরা রাডার ইসরায়েলের থেকে নিয়ে আসবো, এনে শুধু অ্যাসেম্বল করব, মানে ভারত কি শুধুমাত্র সার্ভিস সেক্টর হিসেবেই থেকে যাবে? না, আমরা ইঞ্জিনটা বানাবো, মেবি এখন যে পুশটা ওদের উপরে আছে, যা প্রেশারটা আছে, ও প্রেশারটা বোধহয় আগে এত ছিল না। আর আরেকটা দেখবেন কি, সিন্স এইচএল আগে সোল ছিল ম্যানুফ্যাকচার এয়ারক্রাফটের জন্য, এখন প্রেজেন্ট গভর্নমেন্ট কি করেছে, এটা প্রাইভেট সেক্টরকেও খুলে দিয়েছে, লাইক টাটা আছে, রিলায়েন্স আছে, আদানি আছে, দেন এটা এলএনটি আছে, এদের সবাইকে বলেছে কি সবাই স্টার্ট ম্যানুফ্যাকচারিং, তো ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস সবাই বানাচ্ছে, একটু আরএনডিতে ওরা নিজের পয়সা লাগাচ্ছে, তো এতে হেল্প হয়ে যাবে। এন্ড আই এম শিওর কি অনেক তাড়াতাড়ি আমাদের কাছে নিজের ইঞ্জিন তৈরি হবে, আর আমরা 100% নিজের এয়ারক্রাফট বানাতে পাবো। এই তেজস সম্ভবত 4.5 জেনারেশনের একটা এয়ারক্রাফট, 5th জেনারেশন এয়ারক্রাফট কারা কারা বানাচ্ছে স্যার এই মুহূর্তে ভারতে? ভারতে কেউ বানায়নি এখনো 5th জেনারেশন, ওয়ার্ল্ডে বানিয়েছে, ইউএসএ বানিয়েছে, রাশিয়া, এর দুটো। আমার প্রশ্নটা সেখানে স্যার, কেন ভারত স্যার এখনো পিছনে? আমরা কেন অপারেশন সিন্দুর দেখার পরেও এইটা ভাবতে পারবো না যে ভারত বানাবে? আমাদের প্ল্যান ছিল, এটা বলা হয় এমসিএ, অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট, যেটা ছিল এমসিএ, এটা 5th জেনারেশন এয়ারক্রাফটেরই প্ল্যান ছিল, আর ইনিশিয়ালি এটাকে এইচএল কেই দেওয়া হয়েছিল, কিন্তু পরে যখন গভর্নমেন্ট দেখলো কি এইচএল তেজসেই বানাতে পারছে না, আর অনেক পিছনে থেকে যাচ্ছে, এই জন্য এমসিএ যে কনসেপ্টটা আছে, যে প্রজেক্টটা আছে, যেটা কি 5th জেনারেশন এয়ারক্রাফটের জন্য, এটাকে প্রায় এখন দেওয়া হয়েছে। এই যে প্রাইভেট সেক্টরের নামগুলো নিলাম আমি, এলএনটি হলো, ভারত ফোর্জ হলো, আর টাটা আছে, এদের বলা হয়েছে কি তোমরা জেনারেট করো এয়ারক্রাফটটাকে 5th জেনারেশন, তো এইচএল কে এর থেকে বাইরে রাখা হয়েছে, কেন কি এইচএল না কোনো ক্যাপাবিলিটি বাড়াচ্ছে নিজের, না কোনো এফিসিয়েন্সি লেভেল বাড়াতে পারছে, প্রোডাকশনে অনেক পিছনে আছে বলে ওদের ইউজ ওদের রাখাই হয়নি এতে, তো প্রাইভেট সেক্টরকে দেওয়া হয়েছে। হেল কেন বানাতে পারছে না?
ওদের কেপেবিলিটি প্রবলেম আছে, প্লাস ওদের কাছে লোড অনেক আছে, কারণ কি এই তেজসটাই ওদের মেইন ডিমান্ড আছে, প্লাস সাম হেলিকপ্টার, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার, অ্যাডভান্স মিডিয়াম হাই হেলিকপ্টার, এগুলোও বানাচ্ছে ওরা। তো ওদের এত লোড অ্যান্ড প্রোডাকশনটা বোধহয় নেক্সট 10 ইয়ার্স পর্যন্ত ওদের হবে না পুরো। তো যদি এমসিএটা ওদের দিয়ে দেবে তাহলে তো সবকিছু আমাদের লেট হয়ে যাবে, কেন কি এমসিএটা আমরা এম করছি বাই 2030 এটাকে আমরা ইন্ডাক্ট করবো এয়ারফোর্সে। একটা AMCA অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এর নেতৃত্ব দিচ্ছে যে সংস্থাটা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি, DRDOর অধীনে কাজ করছে, এদের টার্গেটটা কি মূলত? এডিএটা হচ্ছে বানানো হয়েছে আন্ডার ডিআরডিও, ওটা এয়ারক্রাফট ডিজাইন করবে কি এমনি করে এয়ারক্রাফটটা হবে, আর ওর কি ফাংশন হবে, কি ক্যাপাবিলিটি হবে, এটা এয়ারফোর্স বলে। তবে দুজন মিলে এটাকে ফের কোনো কোম্পানিকে দেবে, কোম্পানি ওর প্রোডাকশনটা বানাবার চেষ্টা করবে। আগে একটা প্রোটোটাইপ বানাবে, প্রোটোটাইপটা দেন এডিএ অ্যান্ড এয়ারফোর্স ওটাকে জাজ করবে, ইভ্যালুয়েট করবে, ওর পর যখন ওটা রেডি হয়ে যাবে ওরা অ্যাকসেপ্ট করে নেবে, তারপর বোধহয় ওটাকে টেস্টিংয়ে দেবে, টেস্টিং এর পর ফের ওটাকে অ্যাকসেপ্টেন্স টেস্ট হবে। এটা অনেক লম্বা লাইন হয় এগুলো টেস্টিং এ, মেবি 7-8-10 ইয়ার্স লেগে যায় এটা। স্যার, আপনার একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ফ্লাই করার, একজন গ্রুপ ক্যাপ্টেন হিসেবে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে হাই অল্টিটিউডে গিয়ে মূলত এই যে ফাইটার জেটগুলো কি কি সমস্যার মুখে পড়ে, যেটা আমরা তেজসের ক্ষেত্রে সাধারণ মানুষ হিসেবে যেটুকু জানতে পারছি, ইঞ্জিনগত একটা প্রযুক্তিগত একটা ত্রুটির কথা আমরা জানতে পারছি, এবং ফিউয়েলিং এর একটা সমস্যা, যে হাই অল্টিটিউডে গিয়ে ইঞ্জিনটা কাজ করা বন্ধ করে দিচ্ছে। স্যার, মূলত কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? এটা কি তেজসে জিজ্ঞেস করছেন? আমি দুটোই জানতে চাইছি, যে আপনি যখন ফ্লাই করেছেন তখন আপনার কি কি সমস্যা হয়েছে, আর তেজসের ক্ষেত্রে মূলত কি কি সমস্যা এখনো পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন, টার্গেট করেছেন? না, যে এয়ারক্রাফট আমি ফ্লাই করেছি আর আগে যতজন ফ্লাই করেছে এগুলো সব ফরেন মেড, লাইক সুকোই 30, বিগ 21, বিগ 27, 29, এগুলোর সব প্রুভেন এয়ারক্রাফট আছে। ওদের যে মানে যেমনি রাশিয়া বানিয়েছে, আমেরিকা বানিয়েছে, ইয়া মেবি ইউকে বানিয়েছে, এরা অলরেডি ওদের পাইলটস এগুলো ফ্লাই করেছে। তো সেম এয়ারক্রাফট যখন আমরা ফ্লাই করি তো ন্যাচুরালি এগুলো প্রবলেম থাকে না, কারণ এটা অলরেডি টেস্টেড অ্যান্ড প্রুভেন ওদের কান্ট্রিতে। তো এগুলো কোনো প্রবলেম নাই কি হাই অল্টিটিউড। ইনফ্যাক্ট আমরা ইন্ডিয়াতে একটা যে অল্টিটিউড বলা হয় কি আমরা এই অল্টিটিউড পর্যন্ত এটাকে ফ্লাই করা উচিত, কিন্তু আমাদের পাইলটস গুলো এত ভালো কি আমরা ওর দিয়ে উপরে ফ্লাই করি। জেলি আমরা সবসময় ট্রাই টু পুশ দ্য এনভেলপ বলে কি আমরা যে লিমিট আছে ওর বিয়ন্ড যাওয়ার চেষ্টা করি। তো এগুলো এই ক্রাফট গুলো প্রুভ করেছে কি এগুলো ফ্লাই করতে পারে। যখন আপনারা আরো হাই অল্টিটিউডে চলে যান তখন তো একটা এয়ার প্রেসার থাকে, এটা ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, সেই সময় কোনো সমস্যা হয় না? না না, ওটা তো ন্যাচুরালি ভিতরে সবকিছু হিটিং আর জি স্যুট থাকে, তো ওতে কোনো প্রবলেম হয় না, সমস্যা হয় না, প্রেসারাইজ থাকে ওগুলো ককপিট গুলো, তো ওতে কোনো প্রবলেম সমস্যা হয় না। আমি বলছি পারফরমেন্স অফ দ্য এয়ারক্রাফট পারফরমেন্সে কোনো প্রবলেম হয় না ও হাইটে, কারণ ওটা বানানো আছে। আমরা চেষ্টা করি ওর হাইটের উপরে যাওয়ার চেষ্টা কি কোনো লড়াই টড়াইতে আমরা এমনি করে করতে পারি কিনা, প্র্যাকটিস, এগুলো সব প্র্যাকটিস হচ্ছে যেগুলো আমরা চেষ্টা করি, আর এগুলো আপনি তো সাকসেসফুল হয়েছে। বাট তেজাস যেটা আপনি বলছেন, তেজাসে এগুলো প্রবলেম হচ্ছে কেন কি মেটাল, যেটা আমি বললাম মেটাল ফেল করে যায় অ্যাট হাই অল্টিটিউডে। ইঞ্জিনটা যেটা কাবেরি ইঞ্জিনটা অত থার্স্ট ডেভেলপ করতে পারছিল না কি আমরা অত উপর পর্যন্ত যেতে পাবো, ও স্পিডে যেতে পাবো, আর যদি আমরা হাইটে পৌঁছে যাই তো কাবেরি ইঞ্জিনটা সাস্টেইন করতে পেতো না, তো ওটা নিচে চলে আসতো। সেম প্রবলেম মারুতে হয়েছিল, যেটা আমি বললাম আগে আমরা বানিয়েছি মারুতে, ও প্রবলেমটা হয়েছিল। তো এই প্রবলেমটা যে ছিল ওখানে মারুতে কি ওটাকে সুপারসনিক বলা হতো, কিন্তু কখনো মার্ক 1 এর উপরে যেতেই পেলো না ওটা। দো ওটাকে আমরা অনেক ইউজ করলাম 1971 ওয়ারে, কিন্তু ওটা প্রোডাকশনটা আস্তে আস্তে বন্ধ করে দিতে হলো, কারণ ওটা সাকসেসফুল ছিল না। তো এটাই একটা কারণ হচ্ছে কি মারুতটাও ফেল করে গেল, আর এখন তেজাসটাও আমরা ওয়েট করছি কখন এটা সাকসেসফুল হবে। ঠিক, তাহলে যদি স্যার কোথাও গিয়ে একটা তুলনামূলক আলোচনাতে আসি, এই MiG-21 বা MiG-27 যেগুলো আস্তে আস্তে এবার অবসর নিয়েছে বা অবসর নেবার পথে, তাহলে যদি তেজসের সঙ্গে তুলনামূলক একটা পার্থক্য দেখা যায় তাহলে তো মিগ অনেক বেটার ছিল। হ্যাঁ, বাট দেন ওদের সব এয়ারক্রাফটে একটা লাইফ হয়, যেমনি এয়ার ফ্রেম লাইফ, যে খোলটা আছে ওর লাইফ হয়। জেইলি কি হয় এয়ারক্রাফটে দুটো লাইফ হয়, একটা এয়ার ফ্রেম লাইফ হয় যেটা খোল বলছেন, আর একটা ইঞ্জিন লাইফ হয়। ইঞ্জিন লাইফটা তাড়াতাড়ি শেষ হয়, তো ওটা কি আমরা বারবার ইঞ্জিনটাকে চেঞ্জ করে সেম এয়ার ফ্রেমটা ফ্লাই করতে থাকে।
কিন্তু যখন এয়ারফ্রেম লাইফটা, খোলের লাইফটা শেষ হয়ে যায়, তখন তো এয়ারক্রাফটটাকে গ্রাউন্ড করতেই হবে, কেন কি এয়ারক্রাফট আর ফ্লাই করতে পারে না। ওর পরে কি আছে, স্ট্রাকচারটা ভেঙে যাবে, উইংটা ভেঙে যেতে পারে, টেলটা ভেঙে যেতে পারে, তো এটা কেউ রিস্ক নেয় না। তো এইগুলো এখন দেখবেন কি লাস্ট ইয়ার আমরা MiG-21 কে আমরা ফেজ আউট করলাম, কেন কি সবারই এয়ারক্রাফট যে এয়ারফ্রেমটা ছিল ওটার লাইফ শেষ হয়ে গেছিল, এখন ওটা ইঞ্জিন চেঞ্জ করে আর কিছু হবে না। তো এটাই একটা কারণ আছে কি ওকে ফেস করতেই হবে সার্টেন টাইমের এই পরে। যে আপনি খোলের কথা বললেন স্যার, এই যে আপনি কভারের কথা বললেন, এই মাসে যে তেজসটা দুর্ঘটনার কবলে পড়েছিল, সেখানে তো ওপরের খোলটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছিল বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি, যদিও ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। মানে এতটা খারাপ হয়ে গেছিল যে সেটাকে আর পুনর্ব্যবহার করার জায়গাটাই নেই, মানে একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে গিয়েছিল। তাহলে তো ভারত খোলটাও ঠিক মতো বানাতে পারেনি স্যার। এটা তো খোলটা যে হয়েছিল অ্যাক্সিডেন্টের পরে ওটা পুরো ভেঙে গেছে, তো এটাও এখন একটা স্টাডি করা হচ্ছে কি এটাকে আমরা রিকভার করতে পাবো কি পুরো খোলটাকে আমাদেরকে এটাকে ছেড়ে দিতে হবে। কেন কি আমরা যখন কোনো এয়ার অ্যাক্সিডেন্ট হয় তো আমরা চেষ্টা করি কি এয়ার ফ্রেমটাকে বাঁচাই কেমনি করে, ইঞ্জিন তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এয়ার ফ্রেমটা বানাতে অনেক টাইম লাগে, অনেক পয়সাও লাগে। তো যখন এই অ্যাক্সিডেন্টটাও এখন এটাই দেখা যাচ্ছে কি সিন্স এটা কি রানওয়ে থেকে সাইডে চলে গেছিল, ওয়ান অফ দ্য অ্যাডভান্স এয়ারফিল্ডে, ফরওয়ার্ড এয়ারফিল্ডে, তো ওটাকে আমরা রিকভার করবার চেষ্টা করছি কি কিছু পার্টস চেঞ্জ করে সেম এয়ারফ্রেমটাকে আগে ফ্লাই করা যেতে পারে কিনা। তো এটা এখন স্টাডি চলছে, কোর্ট অফ ইনকোয়ারি চলছে, ওদের পরে এটা বোঝা যাবে। ঠিক, কিন্তু তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত তো অনেকটাই স্বয়ংসম্পূর্ণ স্যার এখন, এবং ভারত ডিফেন্স সামগ্রী বাইরে এখন এক্সপোর্টও করছে। যদি এইরকম একটা রিপোর্ট আসে এবং তারপরে সবকটা তেজসকে সম্ভবত বসিয়ে দেওয়া হয়েছে, আমরা যে খবরগুলো পাচ্ছি, আপনি আরো ভালো এটা আমাদেরকে বলবেন, যে সবকটা তেজসকে এই মুহূর্তে বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে তো ভারতের কাছে এটা একটা বড় ধাক্কা নয় কি স্যার? কোনো কান্ট্রি যে প্রোডাকশন করে এগুলো এয়ারক্রাফট, ওরা সবারই মধ্যে একটা কখনো কখনো সব পুরো ফ্লিট কে ওরা গ্রাউন্ড করে। যেমনি এখন আপনি জানতে পারবেন এটা যে হয়েছিল আহমেদাবাদে এয়ার ক্র্যাশ হলো এয়ারবাসে, তো পরে সব এয়ারক্রাফট কে ডাউন করে ওরা চেক করেছিল। এমনি সেম থিং, কোনো ফ্লিটে যখন একটা কিছু পাওয়া যায় কি ভাই এটা সাডেন প্রবলেম হতে পারে, তো পুরো ফ্লিটকে গ্রাউন্ড করে চেক করা হয়, এটা সেফটি ফিচার হচ্ছে। তো এটা ইন্ডিয়ারই না, বাকি কান্ট্রিরাও করে, তো এটা কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট এগুলো করলে বাকি কান্ট্রি আরো ভাববে কি ভাই ইন্ডিয়া সেফটি ফ্যাক্টরটাকে একটু উপরে রেখেছে, তো এয়ারক্রাফট গুলো সেফ হবে। যদি ইন্ডিয়ান পাইলটস ক্যান ফ্লাই, তো ওরাও এই চাইবে কি ওদের পাইলটসও ফ্লাই করতে পাবে। যেমনি আমি বললাম কি আমি সুখোই 30 ফ্লাই করতে পারছি, MiG-21 ফ্লাই, 29 ফ্লাই করছি, কেন কি আমি জানি কি ওদের কান্ট্রিজের পাইলটস এগুলো ফ্লাই করেছে এত বছর থেকে, আর কিছু হয়নি। তো সিমিলারলি যখন আমরা ফ্লাই করছি তো এটা ওদের জন্য একটা ভালো হবে কি ভাই ইন্ডিয়ান পাইলট ফ্লাই করেছে, এয়ারক্রাফটে কোনো প্রবলেম নাই, তো আমরাও কিনতে পারি এটা। বেশ, এতক্ষণ ধরে আমরা তেজাসের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করছিলাম, এবার যদি একটু পজিটিভ পয়েন্টগুলোতে আসি স্যার, কারণ সবটাই নেগেটিভ কারো এটা তো হতে পারে না। আমি একটু প্লাস পয়েন্টগুলো আপনার কাছে জানতে চাইবো, যে একজন পাইলট হিসেবে, ভারতীয় বায়ুসেনার পাইলট হিসেবে, গ্রুপ ক্যাপ্টেন হিসেবে আপনার কাছে প্লাস পয়েন্ট কি কি মনে হয়েছে? যেমনি আপনি জানেন কি আমাদের সব এয়ারক্রাফটের একটা সংস্কৃত নেম হয়, এরও নাম তেজস সংস্কৃত নেম হচ্ছে, যেটা নাম মানে হলো ব্রিলিয়েন্স, শার্পনেস, মানে এটা কোয়াইট ব্রিলিয়েন্ট এন্ড শার্প এয়ারক্রাফট হচ্ছে, ছোট, লাইট কম্ব্যাট, আর খুব ভালো করে ফ্লাই, যখন এটা ফ্লাই করে খুব ভালো করেই ফ্লাই করে জি ইঞ্জিনের জন্য, কম্ব্যাটের জন্য। এখন যেটা আপগ্রেডেড ভার্জন আসছে Mark 1A, তো এগুলো যে প্রবলেম ছিল, রেঞ্জের প্রবলেম, বেশি ওয়েট ক্যারি করতে পারে না, এগুলোকে সবকে অ্যাড্রেস করা হয়েছে, মানে এগুলোকে রিমুভ করা হয়েছে। প্লাস যে রেডার, একটা রেডারও প্রবলেম ছিল কি আমরা পিক আপ করতে পারছি না, তো একটা ইন্ডিয়ান রেডার আমরা যে ডেভেলপ করেছি, ওই রেডারটাকে এটাকে ইউজ করা হচ্ছে, AESA রেডার বলে এটাকে। AESA রেডার দিয়ে দেখি রেঞ্জটা বেড়ে গেছে, আমরা দূর থেকে সব এয়ারক্রাফট গুলো পিক আপ করতে পারি এনিমি। তো এগুলো কিছু কিছু অ্যাডভান্টেজ এগুলো হয়েছে, আর আদারওয়াইজ এটা অনেক সাকসেসফুল এয়ারক্রাফট হয়ে যাবে যদি একটু মেটালার্জি অ্যান্ড ইঞ্জিন প্রবলেমটা আমরা সলভ করতে পারি। এয়ারফোর্স অলরেডি দুটো স্কোয়াড্রন এতে ফ্লাই করছে, ফুল এলসি আছে, একটা নর্থে আছে, একটা ওয়েস্টে আছে, আর একটা সাউথে আছে, এই দু জায়গায় আমরা স্কোয়াড্রন ফ্লাই করছি, আর এটা ভালোই আছে মোস্টলি, আগে ওটা হতেই থাকবে, ভালো হতে থাকবে। কোথাও গিয়ে তেজাসের ক্ষেত্রে একটা সমস্যা গিয়ে সাধারণ মানুষ হিসেবে
হিসেবে বা আপনার সঙ্গে আলোচনা করতে করতে যেটা মনে হলো যে দেশীয় একটা প্রজেক্ট, তার মধ্যে বিদেশি একটা ইঞ্জিন বসানো, এইখানে কি কোথাও একটা সমস্যা থেকে যাচ্ছে, ঠিকমতো কি সেট হচ্ছে না? দেখুন, অনেক কান্ট্রি আছে যে নিজের এয়ারক্রাফট বানায় কিন্তু ইঞ্জিন অন্য জায়গায় ইউজ করতে পারে। কারণ ইঞ্জিন বানানো অনেকই প্রবলেম, যেটা আপনি নিজেই বললেন কি ইউএসএ বানিয়েছে, রাশিয়া বানিয়েছে, ইউকে বানিয়েছে, ফ্রান্স, এই চারটেই কান্ট্রি সাকসেসফুল। চীনও তো বানাচ্ছে, এখন তো চীনও বানাচ্ছে। অ্যান্ড মেবি এখন চায়না শুরু করেছে, বাট ওদের ইঞ্জিন গুলো এত সাকসেসফুল না, ওরাও ইম্পোর্ট করে ইঞ্জিন লাগাচ্ছে। তো এটা লং টার্ম হচ্ছে। যদি আপনি দেখবেন ইউএসএ, রাশিয়া, ইউকে, ফ্রান্স কত বছর থেকে, অলমোস্ট 100 ইয়ার্স থেকে ওরা বানাচ্ছে ইঞ্জিন। তো এটাই, ইভেন চায়না আমাদের আগে থেকে শুরু করেছে, ওদেরও ইঞ্জিন গুলো এত সাকসেসফুল হতে পায়নি। তো ইন্ডিয়া ওতে আছে। তো এগুলো স্ট্র্যাটেজিক মানে ডিসিশন হচ্ছে। তো আমরা আগে এয়ারফ্রেমটা বানাই, তারপর ইঞ্জিনটাকে ওতে বসাই। তো আপাতত অনেক কান্ট্রিটা যেমনি সুইডেন হলো, या কোনো আরো কান্ট্রি যেগুলো বানাচ্ছে, ওরা অন্য জায়গা থেকে ইঞ্জিন নেয়, সো দ্যাট কি ওদের নিজের কস্টটা কম রাখতে পারে। কারণ কি ডেভেলপিং দ্য ইঞ্জিন ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা কি একটা কৌশলগত মানে এটা ফান্ডিং নয়, টেকনোলজিটাই কি আসল, সেই টেকনোলজিটাই কি ভারত অ্যাচিভ করতে পারছে না? কি এমন টেকনোলজি? একটা টেকনোলজি আমরা করতে পারছি না। সেকেন্ডলি, আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, যে পাইপলাইন আছে ইন্ডাস্ট্রি প্রোডাকশন, ওগুলো আমাদের ডেভেলপ নেই। কারণ কি আগে আমরা কখনো চেষ্টা করলাম না। তো প্রেজেন্টলি যখন আমরা চেষ্টা করছি লাস্ট 10-15 বছর থেকে, তো কিছু প্রোগ্রেস হয়েছে, কিন্তু ইট উইল টেক টাইম। হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, বাট ফার্স্ট ইঞ্জিন যখন আমরা বানিয়ে নেবো, দেন আই এম শিওর নেক্সট ইঞ্জিন থেকে আমাদের টাইমটা কম লাগবে। এটা ইনিশিয়াল হচ্ছে প্রবলেম। কিন্তু যদি আমরা বানাতে না পারি তাহলে তো আমরা মেইনটেনেন্সও করতে পারবো না, সেখানেও কি একটা খামতির অভাব? না না, মেনটেনেন্স কেন করতে পারবো? যখন ওরা ইঞ্জিনটা এখানে আছে, তো আমাদের মেনটেনেন্সটাও আমাদের বলে কি কেমনি করে ওটাকে মেনটেনেন্স করতে হবে। এটা বললে আগেও একবার বলেছিলাম কি 3 রকমের মেনটেনেন্স হয়, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। তো ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইন তো ইন্ডিয়াতেই হয়ে যায়, থার্ড লাইনের জন্য মেবি এটাকে বাইরে যেতে হবে। ওভার এ পিরিয়ড টাইম ও টেকনোলজিতে যদি এখানে ট্রান্সফার হয়ে যায়, তো থার্ড লাইনটাও আমরা করতে পারবো। তো এটা আছে ফিউচারে কি হবে, ওটা কেমনি করে টার্মস এন্ড কন্ডিশনটা হবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের কি কন্ডিশন আছে, এর উপর ডিপেন্ড করে। কিন্তু কোথাও গিয়ে স্যার যদি মনে হয় যে ডিআরডিও এবার প্রাইভেট কোনো কোম্পানিকে দেবে ইঞ্জিন বানানোর জন্য, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডসের ওপর তো প্রচুর প্রেশার, সেটা আপনিও বলছিলেন যে হিউজ প্রেশার হ্যালের ওপর, এবং একটা অনেক দিন সময় নিয়েছে তারা এই তেজাসটাকে কমপ্লিট করতে। সুতরাং কোথাও গিয়ে যদি প্রাইভেট কোম্পানিগুলোর হাতে দেওয়া হয়, আপনি বললেন যে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড বা এল&টি, ভারত ফোর্জ, তাহলে কি এই প্রতিযোগিতামূলক বাজারে জিনিসটা আরো ভালো হবে? প্রাইভেট সেক্টর কি হচ্ছে, প্রফিট ড্রিভেন হচ্ছে। তো ন্যাচুরালি চাইবে কি যা জিনিসটা বানাচ্ছে ওটা সেল হোক, কেন কি ওরা কোন জিনিসের ফেলিয়ার চায় না, তো ওদের অত পয়সা খরচ হয়ে যাচ্ছে। তো ডেইলি দেখা গেছে সব জায়গায়, যেমনি ইভেন ইউকে তে, ইউএসএ অর মেবি ফ্রান্স, প্রাইভেট সেক্টররা অনেক বেশি প্রোডাকশন করছে গভর্নমেন্ট সেক্টর থেকে। তো এই সেম থিওরিটাকে আমরা ইন্ডিয়াতেও শুরু করেছি, যেটাকে প্রাইভেট সেক্টরকেও ইনভলভ করা যায়, আর ওরা বেশি ভালো প্রোডাকশন করবে, ভালো নিজের জিনিসটাকে বানাবে, আর টেকনোলজি বাইরে থেকেও আনবার চেষ্টা করবে, সো দ্যাট কি আমাদের নিজে ইঞ্জিনিয়ার্সরাও ওটাকে শিখতে পারে, আর সো দ্যাট কি আমরা ইঞ্জিনিয়ার্স বানাতে পারি। তো সামথিং লাইক দ্যাট। রিসেন্টলি একটা আমরা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বানালাম C295 বোয়িং এর সঙ্গে, ব্রাজিলে বানাচ্ছি। ওটাকে এখন আমরা চাইছি কি ওর প্রোডাকশন লাইনটা ইন্ডিয়াতে শিফট হোক, টাটা ওতে ইনভলভ আছে। তো হতে পারে দ্যাট C295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফটটা ইন্ডিয়াতে প্রোডাকশন শুরু হয়ে যাবে। কিন্তু হ্যাল কেন আগে থাকতে এই 5th জেনারেশন একটা এয়ারক্রাফট বানানোর দিকে নজর দেয়নি? কারণ হ্যালের কাছে তো সবটাই ছিল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ওপরই তো সবার আগে ভরসা করেছিল। স্যার, এটা একটা প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইবো। আরেকটা বিষয়, যে টেকনোলজিটার কথা আমরা বলছি, সেই টেকনোলজি বানাতে কি ভারতের ইঞ্জিনিয়াররা ব্যর্থ? এটাকে আপনি কি বলবেন, ভারতের ইঞ্জিনিয়ারিং এর ব্যর্থতা, নাকি তেজসকে আপনি খারাপ বিমান বলবেন? না, আমি তেজসকে খারাপ বলবো না। বেসিক্যালি কি আছে, এইচএলটা আমি বললাম একটু ওয়ার্ক কালচারের প্রবলেম আছে। ওরা বেশি সিরিয়াসলি কোনো জিনিস নেয় না যতক্ষণ ওকে কোনো প্রেশার থাকে না। কারণ আমার পার্সোনালও এক্সপিরিয়েন্স আছে, যখন আমরা এইচএল এর কাছে যেতাম, তো ওরা মানে অত সিরিয়াসলি কোনো কাজটা করে না যত ডিফেন্স করে। তো ডিফেন্স আর সিভিল অর্গানাইজেশনের মধ্যে একটু ওয়ার্ক কালচারের প্রবলেম থাকে, তো ওটার জন্যই ওরা অত কিছু কাজ করতে পায়নি, আর এত ব্যাকলগ থেকে গেছে ওদের ডিমান্ডে।
তো নাও ওটাকে দেখে যদি ওরা 4 জেনারেশন 4.5 জেনারেশন একাকি বানাতে পারছে না, তো 5th জেনারেশনের জন্য কোনো টাইম হবে না, তাহলে আমাদের সব প্রজেক্ট গুলো পিছনে হয়ে যাবে। আচ্ছা। এই জন্য এটাকে এখন ওপেন টু প্রাইভেট সেক্টর করা হয়েছে, কি ওদেরও ইউজ করা হোক, সো দ্যাট কি ওরা নিজের ফান্ডিং ইউজ করবে, গভর্নমেন্টকে নিজের ফান্ডিং দিতে হবে না। আচ্ছা। তো এটা একটু ভালো হচ্ছে গভর্নমেন্টের জন্য, কি আমাদের পয়সাটা বাঁচবে অ্যান্ড প্রাইভেট সেক্টর এটাকে ইউজ করতে পারবে। ঠিক স্যার, আমি একটু ডিটেলে আপনার কাছে জানতে চাইবো, আপনি এই প্রসঙ্গটা একবার তুলেছিলেন যে ভারত তো চাঁদের উল্টো দিকে চলে গেছে, চন্দ্রযান মিশন 2 সেটা সাকসেস হচ্ছে এবং আরও অনেক পরিকল্পনা ভারত করছে, সেই মহাকাশযান বানাচ্ছে ভারত, সেইগুলোতে ভারত এতটা সফল, তাহলে কেন তেজাসের ক্ষেত্রে এটা হচ্ছে, বা এই ডিফেন্সের ক্ষেত্রে যখন প্রযুক্তিগত বিষয়গুলো আসছে তাহলে ভারত কেন এতটা পিছিয়ে যাচ্ছে? এটা আগে আমি বললাম কি ইনিশিয়ালি আগে ইসরোর হিস্ট্রিটা দেখা যায় তো ইসরোটা অত সাকসেসফুল ছিল না। আমরা তখন ওগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে শিখলাম, কি ওগুলো রকেটস গুলো নিয়ে আসতো, খুলে দেখতো ওটা কেমনি করে আছে, আর ওগুলোকে বানাবার চেষ্টা করতো। আর লিডারশিপ অফ ইসরো সবসময়, যেমনি আব্দুল কালাম এরা সব ভালো লিডার ছিল ওখানে, যে ওরা মোটিভেট করতে পারছিল। মেবি লিডারশিপেরও একটা প্রবলেম হবে এই ছেলে, কি কোনো ভালো লিডার্স নেই, ওদের যে হেড আছে ওগুলো কোনো ভালো করে মোটিভেট করতে পারছে না নিজেকে। তো এটাও একটা প্রবলেম, লিডারের উপরেও ডিপেন্ড করে কি কে কেমনি করে কি করতে পারে। তো ইসরোতে অ্যাডভান্টেজ আছে, মেবি HL এটা অ্যাডভান্টেজটা নাই। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে কটা তেজাস রয়েছে ভারতের কাছে? আমি বললাম আমাদের কাছে দুটো স্কোয়াড্রন আছে, একটা স্কোয়াড্রনে ডেইলি 18টা এয়ারক্রাফট থাকে, তো 36টা আমাদের কাছে আছে, যেটা ফ্লাইওয়েল আছে এখন দুটো স্কোয়াড্রন। কিন্তু এই মুহূর্তে বোধহয় সবগুলোকেই বসিয়ে দেওয়া হয়েছে লাস্ট দুর্ঘটনাটার পর, সেগুলোকে এবার কিভাবে সেগুলোর জন্য এবার কি করা হবে, মানে কি স্টেপ নেওয়া হয়েছে? এটা এখনো কেউ বলেনি অফিসিয়ালি, এয়ারফোর্সও ডিক্লেয়ার করেনি কি আমরা সব তেজাসকে গ্রাউন্ড করেছি। যা আমরা শুনতে পাচ্ছি মিডিয়াতে, এটা সবসময় HL এর দিক থেকে আসছে, বাট এয়ারফোর্স নিজের দিক থেকে কিছু বলেনি। আর কোর্ট অফ ইনকোয়ারিটা চলছে, কোর্ট অফ ইনকোয়ারি রেজাল্ট হবে, সবগুলো চেক হবে, মেবি ওর পরে এয়ারফোর্স ওটাকে ডিক্লেয়ার করবে কি আমরা গ্রাউন্ড করে সব চেক করেছি। কেন কি আমরা আমাদের ফাইটার্স এখন অনেকই কম হয়ে গেছে, আর যদি আমি ডিক্লেয়ার করে দিই কি সব LCA কে গ্রাউন্ডেড হয়েছি, তো মেবি এনিমি জন্য একটু ভালো একটা হয়ে যাবে, ওরা একটু বেশি কনফিডেন্ট হয়ে যাবে কি আমাদের কাছে ফাইটার নেই। তো এই জন্য অফিসিয়ালি এটাকে বলা হয়নি, অ্যান্ড মেবি উই আর ডিক্লেয়ার লেটার। এটা কি স্যার এই থার্ড যে ঘটনাটা ঘটলো এ মাসে, তারপরেই কি আরো বেশি করে জোর দেওয়া হয়েছে? কেন 2024-এর মার্চে জয়সালমীরের দুর্ঘটনাটার পরই নজরটা দেওয়া হলো না? কারণ দুবাই এয়ার শো চলাকালীনও একটা বড় দুর্ঘটনা ঘটে গেল, তাতে যিনি পাইলট ছিলেন তিনি কিছুই করতে, শেষ পর্যন্ত তিনি বেরিয়ে আসতে পারেননি, এত ফাস্ট এই দুর্ঘটনাটা ঘটে গেল, একজনের জীবন শেষ হয়ে গেল। কেন থার্ড পর্যন্ত অপেক্ষা করতে হলো? তখনই কি থামানো যেত না? না, এটা আগেও প্রোডাকশনে আসবার পরে এটা প্রথম হয়েছে, কিন্তু এর আগে যখন আমি বললাম এটা লং প্রসেস আছে, কি টেস্টিং হয়, ফির অ্যাকসেপ্টেন্স হয়, তো সব সময় আমরা এটা চেক করতে থাকি। এটা এয়ারফোর্স পাইলটরাই ফ্লাই করে, তো যেগুলো ওতে শর্টফল থাকে থাকলে ওরা বলতে থাকি, তো ওরা ওগুলো চেঞ্জ করতে থাকে। এবার যখন এয়ারক্রাফট গুলো আমাদের কাছে এসছে, আমাদের স্কোয়াড্রনে আমরা ফ্লাই করছি, আমরা মেনটেন করছি, তখন প্রথমবার এটাকে গ্রাউন্ডেড করা হয়েছে। আদারওয়াইজ যখন HL এর কাছে ছিল এয়ারক্রাফট গুলো, তখন অনেকবার এটা হয়েছিল, যত ফ্লিট আছে যতগুলো টেস্টিং আছে ওগুলো গ্রাউন্ডেড করা হয়েছিল, এমনি নাকি করা হয়নি, আগেও হয়েছে, বাট এটা আমাদের কাছে যখন এসছে তখন হয়েছে, বাট এয়ারফোর্স এখনো ডিক্লেয়ার করেনি অফিসিয়ালি, ঠিক, আমরা শুধু মিডিয়াতেই শুনছি কি এটা হয়েছে। আচ্ছা স্যার, আজকে লাস্ট প্রশ্ন একটা করব, তেজাসকে JF-17-এর সঙ্গে একটা তুলনা করা হয়ে থাকে, মানে এটা কি আপনি তুলনা করবেন? আপনি কি রাজি হবেন এই তুলনাটা করতে? না, হবো না, কেন কি ওটা অনেক আগে থেকে বানানো শুরু হয়েছে, অ্যান্ড ন্যাচুরালি ওটা মোর অ্যাডভান্স আছে এটার সঙ্গে। আমাদের তেজাসটা অনেক পিছনে আছে, অ্যান্ড মেবি আগে আমরা যখন এর নেক্সট ভার্জনটা আসবে 2A যাকে বলছি আমরা, তেজাস 2A, তখন আমরা হতে পারি ওর সঙ্গে কম্পেয়ার করতে পারি, বাট রাইট নাও তো আমরা ওর আশপাশে কোথাও নেই। বেশ স্যার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে তেজাসের কি সমস্যা, কি করতে হবে, কোথায় ত্রুটি, কেন আপনি তেজাসকে খারাপ বলবেন না, সবটা খুব সুন্দরভাবে তুলে ধরলেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন কৌশিক সিনহা আমাদের সঙ্গে ছিলেন এবং তেজাসের কি সমস্যা, কি ত্রুটি খুব সুন্দরভাবে তুলে ধরলেন এবং কিভাবে তেজাস আরও এগিয়ে যেতে পারে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরলেন।